যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা তারা উঠিয়ে ওঠাবেন। শেখ হাসিনা বিহীন নতুন আওয়ামী লীগ মেনে নিতে হবে। ভারত সরকারের নাকি এই ধরনের একটা প্রস্তাব শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। এইটা নিয়ে নানা মিডিয়ায় আলোচনা চলছে। না, কোনো বাংলাদেশের কাগজও কেউ লেখার সাহস দেখায়। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আছে। বাংলাদেশের কোন কাগজ এরকম একটা খবর পেলে অনেক সাংবাদিক আছেন যারা বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক ঘনিষ্ঠ। তাদের একটা দল তো আজকে চীনের উদ্দেশ্যে রওনা হলো, অনেক ঘনিষ্ঠ তারা। বিএনপির তো দল একটা রওনা হয়েছে চীনের উদ্দেশ্যে, ওখানে ওরাও আছে। তবে আজকে ভারতীয়দের সাংবাদিকদের একটা দল রওনা হচ্ছে সন্ধ্যেবেলায়। তো এনিওয়ে সেটা অন্য বিষয়। কিন্তু যেটা বলতে চাইছি, এই যে সংবাদটি কাতারে যেতে বলা হয়েছে এবং তিনি যেতে চাইছেন না, না ভারতের কাগজ, না পশ্চিমী সংবাদ মাধ্যম, না বাংলাদেশের কাগজ, কোথায় প্রকাশিত হলো আমি তো এটা বুঝতে এটা পারছি না। বাংলাদেশে ছাপা হয়েছে হচ্ছে মানব জমিন নামের একটা পত্রিকাতে ছাপা হয়েছে। ও আচ্ছা, কাতারে যাওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাতারে যেতে বলা হয়েছে। আমার তো মনে হয়েছে বলা হয়েছে ভারত থেকে মানবজমিনী সম্পাদককে কালকেই কারাগারে পুরো, এটাও তো বলা হয়েছিল। ওটা সত্যি হলো, এটাও সত্যি। কিছু আজে বাজে প্রচার করে কোনো লাভ আছে? দ্বিতীয় কথাটা যেটা বলছো সেটা আমি মানছি, এটা ঠিক যে খলিলুর রহমান এটা ভারত সরকারকে বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার একটা স্পেস বাংলাদেশে আছে, কিন্তু সেটা শেখ হাসিনা থাকলে হবে না। শেখ হাসিনার বিকল্প যদি কেউ থাকেন এবং তারা যদি 15 বছরের ভুল স্বীকার করে নেন এবং তারপরে তারা যদি আবেদন করেন তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য, তো তাদের জন্য তখন তারা বিবেচনা করবে। এই দ্বিতীয় কথাটা কিন্তু আমি জানি সত্য। আমি কাতারের শব্দটা বলতে পারছি না, সেটা আমি জানি না। কাতার কেন, কাতারে হঠাৎ কেন? কাতারে আমেরিকান বেস আছে বলে মানবজমিনের সম্পাদক মাঝে মাঝে যান ওখানে আমেরিকানদের কাছ থেকে ডলার আনতে, সেই কারণে নাকি আমি জানি না। সেটা কাতারটা কেন তার পছন্দ? মুখ থেকে বেরিয়ে আসে না অনেক সময়, অনেক অপরাধী মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে। কাতারটা খুব তারপর পরিচিত। এবং তারপর মনে দ্বিতীয়ত করেন হচ্ছে যে হুম একটা রাজনৈতিক দল, বাংলাদেশের একটা রাজনৈতিক দল বা এইটা তার নেতা কে হবে না হবে সেই দলটা ঠিক করবে। এখানে ভারত সরকার কি করবে এখানে? ভারত সরকারের কিছু করার নেই, এটা আওয়ামী লীগকেই ঠিক করতে হবে এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি ঠিক করবেন। গত 10ই এপ্রিল 17ই এপ্রিল পরপর দুদিন তিনি আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে যারা যুক্ত হয়েছিল ফেসবুকে তাদের সকলেই আমি বলবো 100 ভাগ তারা জননেত্রী শেখ হাসিনা, দেশনেত্রী শেখ হাসিনা তার প্রতি অকুণ্ঠ আস্থা জ্ঞাপন করেছেন। একজন কাউকে বলতে শুনিনি যে আপনি মাননীয়া দয়া করে পদটা ছেড়ে সরে যান, অন্য কাউকে আসতে দিন, তাহলে আমরা বাঁচি। এরকম তো কথা কেউ বলেননি। তারা বলেছেন আপনি না থাকলে পার্টিটাই উঠে যাবে, তাই না? আমার তো মনে হয় বিএনপির মধ্যে অনেক যোগ্য নেতা আছেন, তাদের কথা ভাবা উচিত বিএনপি কর্মীদের। কারণ বর্তমান নেতৃত্বতে যা করছেন, যা বলছেন তার উল্টো করছেন, আমি দেখতে পাচ্ছি। বলছেন পেট্রোলের দাম বাড়াবো না, ওমা পরের দিন বাড়িয়ে দিন। তাদের বিশ্বাস করা ডিফিকাল্ট হয়ে গেছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করবেন কিনা বলছেন নিষেধাজ্ঞা মানি না, বলছেন নিষেধাজ্ঞা করছি। অদ্ভুত ধরনের বিষয়, তাই না? এগুলো তো এখন আমার তো নিজের ধারণা সত্যি সত্যি বাংলাদেশের অবস্থা ভারত পাশে না থাকলে খুবই সমস্যা দেখা দেবে। ধরুন মহামারী কোভিড এর সময় শেখ হাসিনা যেভাবে হ্যান্ডেল করেছিল বাংলাদেশকে ওই ক্রাইসিসে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষ ভুলে যান কিভাবে তিনি কোথা থেকে ভ্যাকসিন জোগাড় করে এনে দিয়েছিলেন এবং এই বিএনপি নেতাদের বাড়ি বাড়ি ভ্যাকসিন পৌঁছে দিয়েছে যাতে তারা সুস্থ সবল আছে। এবং সেই আজকে তো আরেকটা ক্রাইসিস, মধ্য এশিয়ার এই ক্রাইসিসটা ক্রাইসিস নিঃসন্দেহে। এই ক্রাইসিসটার জন্য তারেক রহমান দায়ী এরকম কোনো কথা কেউ বলছে না। এরকম কেউ বলবে না। কিন্তু ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে, এইটা রাষ্ট্রনায়কের কাজ। রাষ্ট্রনায়ক সেটা করতে পারেন। তিনি প্রশাসন সম্পর্কে অভিজ্ঞ, প্রশাসন জানেন, যার দূরদৃষ্টি আছে, তিনি বুঝতে পারেন যে এই ক্রাইসিস আসতে চলেছে, তেলের ভান্ডার কি করে মজুত করব। হঠাৎ ক্রাইসিসটা যখন তেলের লাইন 3.5 কিলোমিটার, তখন তিনি বাজারে বেরিয়েছেন তেল জোগাড় করতে। এটা তো অদ্ভুত ব্যাপার, এটা তো তাকে 1.5 মাস আগে ভাবা উচিত ছিল। এখন যদি একটা পার্টির যদি মূল উদ্দেশ্য হয় কি করে খালি আওয়ামী লীগকে কোণঠাসা করবো, তাদের জেলে পুরবো, তো পরে তাদের যে মানুষের যে সমস্যা, সেই সমস্যার কথা তো তারা তো দেরিতে বুঝছেন না। ওইটা করতে গিয়ে এইটা করতে গিয়ে ভুল বিপদ দেখে যাচ্ছেন। গোটা বাংলাদেশ আরেকটা
বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু এটা আবার বলছি। আমি আগে শেখ হাসিনার সময়ও বলেছিলাম বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে, বিস্ফোরণ ঘটেছিল, এবং এখন বলছি বাংলাদেশ আবার একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে পড়ছে, এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এটা কেন বলছেন আপনি? আপনি কোন assumption থেকে সংকট, বলছেন এটা? আর্থিক দেখছো না তুমি, তেলের সংকট নেই, যারা সাধারণ চাকরি, সাধারণ যারা কাজ করেন, যারা বাইকে করে গিয়ে সংসার করেন, মানে ইয়ে থেকে কিংবা রিক্সা, সিএনজি, তাদের কি অবস্থা, জীবনযাপনের অবস্থা কি? ভাগ্যিস তো অন্তত শহরের কিছু অংশ একটা মেট্রো রেল ছিল বলে যাতায়াত করতে পারছেন, তাও আবার পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এখন সেটার জন্য তো যাতায়াত করছেন, এই কথাগুলো তো মানুষ এখন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন না। কিন্তু আমি বলছি না যে এর ফলে, কিন্তু এই সরকারকে এই সমস্ত ব্যাপার, মানুষের বেদনা সম্পর্কে সংবেদনশীল হওয়া দরকার, সেখানে রাজনীতি ছেড়ে বাকি প্রশাসনিক বিষয়টাকে দক্ষ দেখানো উচিত। সেখানে এমন কোনো পরিবেশ নেই, বাংলাদেশের এমন কোনো স্বর্ণযুগ তৈরি হয়নি যে এখন এই সময় সিনেমা থিয়েটার দেখার বা গাল গল্প করার কোনো সময় আছে। এখন বাংলাদেশে প্রশাসনের প্রয়োজন, প্রশাসকের প্রয়োজন। সিনেমা থিয়েটার দেখে প্রকাশ প্রশংসা করার মতো সময় নয়। এখন সপরিবারে পূর্তি করার সময় নেই বাংলাদেশে। বাংলাদেশকে এখন বাঁচাতে হবে। সেটা বড় খলিলুর জনপ্রিয়। রহমানের খলিলুর রহমানের সেই প্রস্তাবের পরে ভারত সরকারের কোনো জবাব কি আপনারা জানতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে যে, মানে প্রথম কথা হচ্ছে এগুলো তারা বলেছেন, কিন্তু লক্ষ্য করে দেখবে যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল, তার অর্ধেক কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেই। মানে সেগুলোকে গুরুত্বই দেওয়া হয়। সেই তারা বলেছেন আমরা শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, হাদি হত্যাকারী, এদের ফেরত চেয়েছি। তো এগুলো আমরা খতিয়ে দেখছি, বিচার করছি, এ কথাটা তো বলেননি তারা সেই বিবৃতিতে। এটা কেন বললেন তুমি যেটা বলছো, কারণ আমাদের এখানে প্রতি সপ্তাহে একদিন ব্রিফিং হয়, ঠিক আছে, রোজ হয় না। এখন ওই মিটিংটার পরে তারা সবাই মরিশাস চলে গিয়েছিলেন। মরিশাস থেকে আসার পর এখানে ছুটি ছাটা ছিল, ব্রিফিং হতে পারেনি। ফলে এই দিনের ব্রিফিংটা, তারপরেই প্রথম ব্রিফিং খলিলুর রহমানের সঙ্গে বৈঠক নেই। ফলে সেই কারণেই প্রশ্নটা উঠেছে, এবং কি মরিশাসে তো খলিলুর রহমান বলেছেন সাংবাদিককে যে ইন্টারভিউ দিতে গিয়ে যে আমরা শেখ হাসিনা প্রত্যাপনের দাবি করেছি। এবং তখন সেই কারণেই এই প্রশ্নটা পররাষ্ট্র করা, তারা দাবি করেছেন আপনাদের মত কি? মত হচ্ছে যে আমরা ইয়ে করছি, আমরা খতিয়ে দেখছি আইনি এবং বিচার প্রক্রিয়া, মানে যেভাবে বিচার হয়েছিল সেই প্রক্রিয়াটা খতিয়ে দেখছি। কাগজ পাঠিয়েছেন কিনা এটা সত্যি আমি জানি না, এটা আমি আরেকবার খোঁজ নিতে হবে। কিন্তু ওরা দাবি করেছেন, হয়তো দিয়ে থাকতে পারেন, আমার সেটা আমি জানি না সঠিক। ওরাও বলেননি যে আমরা কাগজ দিয়েছি, দাবি জানিয়েছেন, কিন্তু লিখিত দাবি জানিয়েছেন কিনা সেটা বলেননি, কিন্তু সেটা মানে ওই বিবৃতিতেও উল্লেখ করা নেই। ফলে ফারাক আছে, দৃষ্টিভঙ্গির ফারাক আছে, কিন্তু তার মানে কি এই যে ভারত উপেক্ষা করেছে? তা নয়, উপেক্ষা করেনি। ভারত বলেছে সিরিয়াস, ওরা চাইছিলেন ইমিডিয়েটলি কিছু সমাধান হোক। ভারত বলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৭০-এর উপরে বাইল্যাটারাল মেকানিজম আছে, তার মধ্যে যৌথ নদী কমিশন আছে, সীমান্ত সংক্রান্ত আছে, টেরোরিজম সংক্রান্ত আছে। সেই বিষয়ে যে ওয়ার্কিং গ্রুপ গুলো, সেগুলো এক এক করে এখন বৈঠক শুরু হবে। সেই বৈঠকে এগুলো নিষ্পত্তি হবে। সেগুলো নিষ্পত্তি হওয়ার পর সদর্থক যদি হয় নিষ্পত্তি, তখন কিছু কিছু চুক্তি আবার নতুন করে স্বাক্ষরিত হতে পারে, গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ততদিনের মধ্যে যদি শেষ না হয় তাহলে পুরনো চুক্তি বহাল থাকবে। আর যদি সম্ভব হয় নতুন কোনো সমঝোতায় আসা, সেটা তো এখন শুরুই হয়নি বৈঠক, ফলে তো কিছু বলা যাবে না যে কোন বিষয়ে বৈঠক শুরু হচ্ছে। তিনি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ এটা বলেছেন যে আমরা সিরিয়াসলি চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে, মানুষের স্বার্থে, এবং আমরা এই যে বাইল্যাটারাল মেকানিজম গুলো আছে, এগুলো খুব আশা করছি খুব দ্রুত শীঘ্র শুরু হবে, এটাও বলেছে। তো খলিলুর রহমানের এই যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে বক্তব্য, এর জবাবে ভারতের কোনো বক্তব্য পাওয়া গেছে? না, এটা তো তাদের পার্টি সংক্রান্ত বিষয়। ভারত সরকার তো পার্টিগত বিষয়, রাজনৈতিক বিষয় কি, কোন দলের কি নেতৃত্ব দেবেন, এটা ভারত সরকার, বৈঠকটা তো হচ্ছে সরকারের সঙ্গে। বিজেপি নেতৃত্বের সঙ্গে যে বৈঠক হয়েছে তাতে তারেক রহমানের চিঠি দিয়েছেন হুমায়ুন কবির, বা চিঠি দিয়েছেন এই কারণেই তাকে শুভেচ্ছা সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তার মধ্যে বিএনপির দল ইতিমধ্যে চীনে রওনা হয়ে গিয়েছে।
কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেখানে বিএনপির থেকে কোনো পরামর্শ এখনো পর্যন্ত আওয়ামী লীগকে দেওয়া হয়েছে এরকম কিছু শুনিনি। এরকম কিছু জানি না। বা আরএসএস থেকেও দেওয়া হয়েছে এরকম কিছু আমি শুনিনি। ভারত সরকার তো দেওয়ার কোনো প্রশ্নই নেই। বা সরকার কেন রাজনৈতিক দলের নিয়ে প্রশ্ন মাথা ঘামাবে? কে নেতৃত্ব দেবেন, দেবেন না সেই দল ঠিক করবে না। মানে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনা করতে পারে। কিন্তু সেটা তো সরকার স্তরে আলোচনা হয় না। আরেকটি বিষয় হয়তো আমার মনে হয় যে বিষয়টা প্রকাশ্যে আসেনি হয়তো। আ এবার ২ টি জিনিস আছে। ২ টি খবরের কথা বলে দিই আরকি। সেটা হচ্ছে ১ নম্বর হচ্ছে ওই খলিলুর রহমান তুমি শুনেছিলে যে জাতিসংঘে পৌরোহিত্য করার একটা সম্ভাবনা সুযোগ যেক্ষেত্রে হয়তো সহায়তা করার ভারতের সহযোগিতা প্রয়োজন। যেটা অ্যাকচুয়ালি হচ্ছে না। কারণ সম্ভবত তার ওই পদে প্রতিদ্বন্দ্বিতা আর করা হবে না। কারণ তিনি দেরি করে ফেলেছেন অনেক। ওটাতে তৌহিদ হাসান ছিলেন, তারই হওয়ার কথা ছিল। কিন্তু যে কোনো কারণে তাকে সরিয়ে খলিলুর রহমানকে প্রার্থীপদ যখন করা হয়, সেটা দেরি হয়ে গেছে বলে আমি শুনেছি। আর ২য় হলো যে ভারতে একটি থেকে নতুন হাই কমিশনার হয়তো নিযুক্ত হতে চলেছেন। তিনি রাজনৈতিক নেতা। তার নাম দীনেশ ত্রিবেদী। তিনি আ কংগ্রেস থেকে রাজনীতি শুরু করে জনতা দল হয়ে, তৃণমূল কংগ্রেস হয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর মন্ত্রিসভায়, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মনমোহন সিং এর মন্ত্রিসভায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে তিনি ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, নির্বাচিত করতেন। কলকাতায় পড়াশোনা করেছেন। গুজরাটি হলেও বাংলা বলেন ঝরঝরে। আ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কখনো বাংলাদেশে নিযুক্ত হয়নি। যেটা হওয়ার কথা আগে শোনা যাচ্ছিল যে রাজনৈতিক ব্যক্তিত্ব হবে আমি বোধহয় আগে বলেও থাকতে পারি। যে কোন কূটনীতিবিদ নয়, রাজনৈতিক ব্যক্তিত্ব। সেটার সিদ্ধান্ত তার অর্থ কি কিভাবে বাংলাদেশ সেটা দেখছে, কিভাবে বা কেন করা হলো খুব ডিটেইল এখনো সেই হিসেবে জানি না। যে তাহলে ভারত গোটা বাংলাদেশটাকে এবার রাজনৈতিক দিক থেকে হয়তো দেখতে চাইছে। তার অর্থ কি সেটা ভবিষ্যতই বলবে। কারণ একজন বাংলা বাংলা জানেন এমন একজন রাজনীতিককে হাই বাংলাতে কথা কমিশনার বলে, দেওয়া উচিত। বাংলায় কথা বলে। আরেকটা বিষয় মনে করেন এই যে হাতি হত্যার সাথে সন্দেহভাজন যারা, ওদের ব্যাপারটা তো বেশ কিছু আলোচনা থেকে এটা চাপা পড়ে গিয়েছে। ওদের হস্তান্তরের ব্যাপার না, ওই যে বললাম যে এটা তো বাংলাদেশের খলিলুর রহমানরাই বলে গেছেন। ওগুলো থাকবে, বলার জন্য বলা হবে। বাংলাদেশের কাগজে হেডলাইন যাতে হয় তার জন্য বলা হবে। কিন্তু এছাড়া কিন্তু আমাদের যেটা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে জ্বালানি দরকার, ফার্টিলাইজার দরকার। এটা প্রধান জিনিস। হাদি-ফাদি হবে, ও আছে। ধীরে সুস্থে হোক না। হাদি, হাসিনা সব ধীরে সুস্থে হোক। কিন্তু আসলে এইগুলো আসল জরুরি। ব্যবসাটা শুরু হোক। ব্যবসা না হলে তো লোকে না খেতে পেয়ে মারা যাবে। ভারত থেকে চাল দরকার, গম দরকার। কারণ সমস্ত বিদেশ থেকে সমস্ত জাহাজ তো বন্ধ হয়ে যাচ্ছে। এখন জানি না এখন খুললে আসবে কি আসবে না, কবে আসবে সে ঠিক নেই। এই মুহূর্তে ভারত তো একটা নিকটবর্তী জায়গা না? তুমি চীন বা পাকিস্তান থেকে যতই জহরম-মহরম হোক সেখান থেকে তো আসা অনেক ডিফিকাল্ট, তাই না? তবে ভারতের থেকে আসুক প্রয়োজন যেটা, কি প্রয়োজন? পর্যটন ভিসা কিন্তু নয়। দরকার মেডিকেল ভিসা। আর মেডিকেল ভিসায় এই মুহূর্তে যদি সবার পক্ষে থাইল্যান্ড, সিঙ্গাপুর যাওয়া সম্ভব না, মালয়েশিয়া যাওয়া সম্ভব। তবে তাদেরকে যেতে হবে কলকাতায় সস্তার হাসপাতালে। যেমন এনসিপির নেতা এলেন কলকাতায় অনেক সস্তায় চিকিৎসা করছে। তো সেরকম আরকি কলকাতায় যাওয়া তার বাকিরা সুযোগ পাক। এনসিপি এত বিরোধিতা করেও তার লোকেরা বাড়ির আত্মীয়রা সুযোগ পাচ্ছেন, অন্য সাধারণ নাগরিক পাচ্ছেন না। এটা তো একটা প্রশ্ন উঠবেই স্বাভাবিক। সেই কারণে সেটা যাতে দ্রুত করা যায় এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা মেডিকেল ভিসা, বিজনেস ভিসাটা দেখব কত তাড়াতাড়ি করা। তবে আমি আগেও বলেছি আবারও বলছি, পশ্চিমবঙ্গ নির্বাচন শেষ না হলে হয়তো এই বিষয়গুলো শুরু হওয়া একটু অসুবিধা আছে। আর বেশিদিন নেই। আ ৪ঠা মে পশ্চিমবঙ্গের ফলাফল প্রকাশিত হবে। তারপরে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকারই হোক। তারপরে হয়তো বিষয়গুলো স্বাভাবিকভাবে দেখা হতে পারে। পশ্চিমবঙ্গের ইলেকশনে বাংলাদেশ প্রসঙ্গটা কিভাবে আসছে? আসছে কারণ ওটা বিজেপির ভারতীয় জনতা পার্টির একটা ইস্যু, একটা রাজনৈতিক ইস্যু। তারা ক্রমাগত মনে করেন যে পশ্চিমবঙ্গে যারা আছেন যে সমস্ত মুসলমান বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। এরকম একটা ধারণা আছে। সেটা প্রচার করে তারা একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করেন। তাতে অনেক জায়গায় ফায়দা হয়। এখন এখানে হবে কি হবে না সেটা ৪ তারিখের রেজাল্টই সেটা প্রমাণ। অভিষেক চক্রবর্তীর একটা বক্তব্য ফটোকার্ড হিসেবে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যেখানে তিনি শেখ হাসিনাকে কটাক্ষ করে বিজেপির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। না, তুমি বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চাইছো। অবশ্য তিনি সাধারণ বন্দ্যোপাধ্যায়। সম্পাদক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তিনি বলেছেন ওই অমিত শাহর কথার পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশে যদি সবাই অনুপ্রবেশকারী হয় তাহলে শেখ হাসিনা কিভাবে আছেন, আপনাদের দেওয়া আশ্রয়ই তো আছেন। জানতে চেয়েছেন তিনি কিভাবে আছেন, সেটাই আর কি। এটা কাউন্টার, এটা রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক পাল্টাপাল্টি বলা হয়, এর মধ্যে কোনো, আমি বলবো, কোনো সিরিয়াসনেস কিছু নেই। পশ্চিমবঙ্গে কিন্তু হ্যাঁ, ক্ষমতার কোন পরিবর্তনের আভাস পাচ্ছেন আপনারা এবার? পশ্চিমবঙ্গে কিসের ক্ষমতার কোন পরিবর্তনের আভাস পাচ্ছেন এবার আপনারা? বিজেপি মরিয়া হয়ে চেষ্টা করছে ক্ষমতা দখল করার, কিন্তু আমি কোনো ওই ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে চাই না। নিঃসন্দেহে খুব হাড্ডাহাড্ডি লড়াই আছে, লড়াইয়ের পর দেখা যাক কি হয়। কারণ পশ্চিমবঙ্গে এরকম এক্সিট পোল বিভিন্ন সময় আগের ইলেকশন গুলাতেও আমরা দেখেছি মমতা ব্যানার্জি হেরে যাবেন এমন একটা বিষয় বারবার বলা হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু খুব ভালোভাবে ওভারকাম করে এসেছেন সবসময়। না, এক্সিট পোল তো এখনো পশ্চিমবঙ্গে হয়নি। এক্সিট পোল এখনো হয়নি, কারণ ভোট হলে এক্সিট পোল হয়। ভোট তো হয়নি, হলে দেখা যাবে। 23 এবং 29 দুদিন ভোট আছে, এই ভোটের পর এক্সিট পোল হবে। এই খন্দুর রহমানের আওয়ামী লীগ সংক্রান্ত বক্তব্যের পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কি আপনার আলাপ হয়েছে? না, আলাপ তো কখনো সখনো হয়ে থাকে, কিন্তু এই বিষয়টাকে ওরা খুব একটা খুব গুরুত্ব দিয়ে দেখছে না মনে হয়। তারা তো বলছেন খুব ভালো প্রস্তাব, কিন্তু শেখ হাসিনা চলে গেলে কি দলটা টিকবে? এই আওয়ামী লীগের কিছু তৃণমূল স্তরে কর্মীরা মানবে। আওয়ামী লীগের শেখ হাসিনা মানে কি, তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন, ধারণ করেন। সেই আদর্শটা মুছে দেওয়ার পরই বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙার সঙ্গে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা এক, বিষয়টা একই। বিষয়টার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হলে ব্যক্তি হাসিনা নয়, শেখ হাসিনা একটা আদর্শ। এই আদর্শটা হলো বঙ্গবন্ধুর আদর্শ, সেটা মুছে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে, তাই না? আর ছোড়ো, বাংলাদেশ দেশটার জন্ম হলো আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ লড়াই করলো, তখনও তো বিএনপি বলে কোনো দল ছিল না, কমিউনিস্ট পার্টি ছিল, কিন্তু আর থেকেও এরা ছিল, জামায়াতিরা ছিল, বিএনপি তো ছিল না। বিএনপির লোকেরা অনেকে, যারা বিএনপির পরে যোগ দিয়েছেন, অনেকে মুক্তিযুদ্ধ করেছেন, করেননি তা না। পরে যে দলটা তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর হত্যা করার পর, সেটা তো ক্যান্টনমেন্ট থেকে না, একটা দেশ সৃষ্টি করলো একটা দল, আর সেই দেশ থেকে ক্যান্টনমেন্ট থেকে জন্ম হলো একটা দল। দুটোর মধ্যে ফারাক আছে না?